বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি নারী শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে বিশ্বব্যাপী পালন করা হয়। আসলে মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই নারী পুরুষের বৈষম্য চলে আসছে। তবুও যুগ যুগ ধরে পারিবারিক এবং সামাজিক নানান বৈষম্যের মাঝেও নিজের মতো করে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের নারীরা। সমাজে পুরুষদের প্রাধান্য, পুরুষদের কাছে নারীদের বশ্যতা, এ যেন চিরকালের বিধির বিধান। তবে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই যুক্তি কি খুব একটা সমর্থন করা যায়? নারীরা আজ কোনো ক্ষেত্রে কোনো অংশেই পিছিয়ে নেই। শিক্ষা থেকে চিকিৎসা, কৃষি থেকে প্রতিরক্ষা, রাজনীতি থেকে অর্থনীতি, সব ক্ষেত্রে নারীদের অংশীদারিত্ব বেড়েছে। তারপরও প্রকৃত অর্থে নারী কল্যাণে কি হয়েছে? স্বাধীনতার ৭৬ বছর পরও আমাদের দেশে নারী সমাজ কতটা স্বাধীন? ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমাদের সমাজের বিভিন্ন অংশের নারীদের কৃতিত্বকে সম্মান করা হয়, কিন্তু পরিতাপের বিষয়, আজও এই সভ্য সমাজে লিঙ্গ বৈষম্যের শিকার নারীরা। তাই এবছরের আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা, ইনভেস্ট ইন উইমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। নারীদের মধ্যে বিনিয়োগ করুন, অগ্রগতি ত্বরান্বিত করুন। আজ সারাদিন ব্যাপী আমাদের রাজ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। পাশাপাশি আজ বিভিন্ন দাবি নিয়ে নারীদের ধর্ণা কর্মসূচিও আমরা দেখি। এক কথায় বলা চলে, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় আজকের দিনটি। তবে প্রশ্ন জাগে মনে, আগামীকাল, তার পরের দিন, বছরের বাকি ৩৬৪ দিন আজকের মতো সম্মান পাবে তো নারীরা? আজও সমাজের বহু নারীরা তাদের যোগ্য অধিকার থেকে বঞ্চিত। আজও সমাজে বিভিন্ন স্তরে লাঞ্ছিত নারীরা আজও অসম্মানিত। কিন্তু কেন? কেন আজকের পৃথিবীতেও নারীদের তাদের অধিকারের জন্য লড়াই করতে হয়? সেই সব নানান প্রশ্নের জবাব খুঁজব আজ আমরা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা নিয়ে একটি বিশেষ টক শো। আর আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেত্রী সর্বাণী ঘোষ এবং বিশিষ্ট বাম নেত্রী মিনতি বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি, আজ আরো একজন বিশিষ্ট নেত্রী, বিজেপি নেত্রী অস্মিতা বণিক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দুজন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকেই স্বাগত এবং দুজনকেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। প্রথমেই যে জিনিসটা জানবো, সবানী ম্যাডাম, আপনার কাছে আসি, যে একজন নারী হয়ে জন্মগ্রহণ করে গর্বিত হওয়া উচিত কিনা, আর একজন নারী হিসেবে আপনি কি নিয়ে গর্বিত? অবশ্যই আমি নারী হিসাবে গর্বিত, কারণ আমি যে সমাজে বসবাস করছি সেটা পুরুষতান্ত্রিক সমাজ অবশ্যই, কিন্তু আমাদের চারিপাশের যে অবস্থান আমরা আছি, হয়তো এমন ক্ষেত্রে দেখা যায় অনেক নারীরাই সেই তাদের সহযোগিতা পরিবার থেকেই প্রথম শুরু হয়। সেই ক্ষেত্রে আমার যেমন বাবা ভাইরা আমাকে সহযোগিতা করেছেন আমাকে আজকে এগিয়ে আসার জন্য, তেমনি আমি আমার হাজবেন্ড, ওনার কাছ থেকেও সেই সহযোগিতা পেয়েছি। তথাপি আমরা এই সমাজে দেখছি যে অনেকেই এমন আছেন নিজের পরিবার থেকেও তাদের স্বাধীনতা বলুন এবং এগিয়ে চলার পথে অনেক বাধাই আসে। সেই ক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি সেই ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে আজকে আমি সহযোগিতা পেয়েছি সবার। তো আমি চাইবো বাকি যে সমস্ত নারীরা সেই সহযোগিতাটা নিজের ঘর থেকেই পান না, সেই দিকে সবার নজর দিতে হবে। বাবা বলুন, ভাই বলুন, স্বামী বলুন, সবাইকে তাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আসবো আপনার কাছে আরেকবার। মিনতি ম্যাডাম, আপনি কি মনে করেন জন্মগ্রহণ করে সব নারীকেই গর্বিত হওয়া
উচিত কিনা, এবং আপনি কি নিয়ে গর্বিত? এতদিন আপনার জীবনে আপনি অতিক্রান্ত করে এসেছেন, অনেক কিছু দেখেছেন, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমি সবচেয়ে আগে আমি ভ্যানগার্ড চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই টক শোতে আহ্বান করার জন্য। তো এই প্রসঙ্গে আমি বলবো, সর্বানিধি যেমন উনি গর্ববোধ করছেন, তেমনি আমিও খুব গর্ববোধ করছি নারী হিসেবে জন্মগ্রহণ করে। কারণ আমার পারিবারিক সূত্রেও নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হয়নি। আমি যেভাবে বড় হয়েছি, আমার পরিবার যেভাবে আমাকে লালন পালন করেছে, আমি শিখেছি যে নারী পুরুষের মধ্যে কোনো ভেদ নেই। এইভাবেই আমি শিক্ষার ক্ষেত্রে বলুন, পারিবারিক সংস্কৃতির ক্ষেত্রে বলুন, অধিকারের ক্ষেত্রে বলুন, মোটামুটি আমি এইভাবেই বড় হয়েছি এবং দেখতে শিখেছি যে সেখানে পুরুষ এবং নারীদের মধ্যে কোনো ভেদ থাকতে পারে না। নারীদের যেমন, পুরুষদের যেমন সমাজে অধিকার রয়েছে, তেমনি নারীদের মধ্যেও অধিকার রয়েছে সুস্থভাবে বেঁচে থাকার মতো। শিক্ষা, সংস্কৃতি, সার্বিক ক্ষেত্রে ওনারা অধিকার পাওয়ার যোগ্য। এবং সেই ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আমি বারবার বলবো যে নারীদের কোনো অংশে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সেই অবস্থায় যদিও আমরা দেখছি যে পরিবার, সমাজ সর্বত্রই নারীদেরকে একটা পিছিয়ে রাখার মতো মানসিকতা সৃষ্টি হয়েছিল যুগ যুগ ধরেই, সেইটাকেই আমরা মানে সমান করার জন্যই আমরা কাজ করছি। আমরা নারী সংগঠন নিয়ে কাজ করছি। আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, বামপন্থী নারী সংগঠন থেকে আমরা কাজ করছি। একদম, আপনারা দুজনেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত, এবং তার জন্য রাজনীতির আঙ্গিনায় কিভাবে নারীদের বিকাশ হচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করব। কিন্তু যেহেতু আজ আন্তর্জাতিক নারী দিবস, আবার সবাই ম্যাডাম আপনার কাছেই আসবো, যে এই যে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্বটা কতটা? কারণ আন্তর্জাতিক নারী দিবস যবে থেকে পালন করা শুরু হয় সেই বহুদিন আগের কথা, এবং যেভাবে শুরু হয়েছিল এই দিনটি, তৎকালীন সময়ে আমাদের এই পৃথিবীর অন্যরকম পরিবেশ ছিল, কিন্তু আজ সেই পরিবেশটা অনেকটাই পাল্টে গেছে। তবুও আজকের দিনে এই আন্তর্জাতিক নারী দিবস পালন করার গুরুত্বটা কতটা বলে আপনার মনে হয়? আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আজকের দিনে যে আমাদের গত দিনে যে পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি, সেটা সমস্ত নারীরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলনে সামিল হয়েছিল বলে আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। তথাপি অনেক জায়গায় সেই বৈষম্য রয়ে গেছে, কিন্তু আজকে নারীরা নিজেদের বিবেক সত্তাকে জাগিয়ে রেখে এবং নিজেদের প্রচেষ্টাতেও আজকের সমাজে এগিয়ে যাচ্ছে। কেউ সাপোর্ট করুক বা না করুক, সেইটাই আজকে বর্তমান পৃথিবীতে নারীরা নিজেদের, যেমন আজকে ড্রাইভার থেকে শুরু করে নারীরা তাদের কাজ পরিচালনা করছে, তেমনি উপগ্রহে গিয়েও ওরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করছে যে যেটা পুরুষরা পারে সেটা আমরা নারীরাও পারি। একদম। এবারে যে থিমটা ম্যাডাম, এই যে এবারে থিমটা রাখা হয়েছে যে আন্তর্জাতিক নারী দিবসের, যে ইনভেস্ট ইন উমেন এক্সিলারেট প্রোগ্রেস, মানে নারীদের মধ্যে বিনিয়োগ করুন, অগ্রগতিকে ত্বরান্বিত করুন। এখন কথা হচ্ছে কোথায় কিভাবে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে, এবং কিভাবে করাটা উচিত বলে আপনাদের মনে হয়? আমরা বামপন্থী নারী সংগঠন হিসেবে মনে করি বিনিয়োগ কথাটাই কিরকম প্রশ্নবোধক চিহ্ন। বিনিয়োগের চাইতেও আমরা মনে করি নারীদের যে ন্যূনতম অধিকারগুলি, বেঁচে থাকা, সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং সামাজিক মর্যাদা লাভ করা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি নিয়ে বেঁচে থাকার জন্য নারীদের জন্য যে অধিকারগুলি প্রয়োগ করা দরকার, অধিকারগুলি তাদেরকে দেয়া দরকার, সেগুলি দেয়া হচ্ছে না। আচ্ছা, একদিকে যেমন আমাদের আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, এটা আমরা জানি সবাই কিভাবে পালন করা শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে বিশেষ করে আমাদের ভারতে, আমি পৃথিবীর অন্যান্য দেশগুলির কথা বলছি না এখানে, আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে নারীদের অধিকার, আমাদের অধিকারের কথা আমাদের সংবিধান দিয়েছে। স্বাধীন ভারতবর্ষের সংবিধানে আমাদেরকে কতগুলো অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকারগুলি আমরা লাভ করতে পারছি না। যতই বর্তমানে স্লোগান তোলা হয়েছে যে বিনিয়োগ করা হোক, কিন্তু বিনিয়োগের চাইতো যে সংবিধান প্রদত্ত
যে অধিকারগুলি সেইগুলিও যদি দেওয়া যেত, কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু নারীদেরকে সে অধিকারটা দিচ্ছেন না। এবং বিশেষ করে আমাদের বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দীর্ঘদিন যাবৎ আইনসভায় নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ বিল পাশের জন্য, অর্থাৎ রাজনৈতিক অধিকার পাওয়ার জন্য আমরা লড়াই করছি। কিন্তু শাসকের পর শাসক যাচ্ছেন, কিন্তু আমরা সেই অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না। সেই জন্য আগামী দিনে আমরা অহরহ লড়াই চালিয়েই যাচ্ছি। এছাড়া নারীদের অর্থনৈতিক অধিকার, নারীদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, সবই অধিকারগুলি আমাদের দিতে হবে। অধিকার অর্জনের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। কেননা একদিকে যদি আমরা রাজনৈতিক অধিকারটা লাভ করি, তাহলে আমরা নারীরা যদি আইনসভায় আমরা 1/3 আসন সংরক্ষণ পেতে পারি, লাভ করতে পারি, তাহলে নারীদের সমস্যাগুলি আইনসভায় তুলে ধরবে কে? আমরাই তুলে ধরবো। এবং নারীরা যদি নারীদের কথা বলতে না পারে, নিয়ে যেতে না পারে, তাহলে নারীদের সমস্যা অথই জলেই থেকে যাবে। এই জন্য আমরা মনে করি প্রথমত আমাদের রাজনৈতিক অধিকার, তার মধ্যে অর্থনৈতিক অধিকার, নারীদের কাজের ক্ষেত্রে নারীদেরকে সবসময় সমকাজে সমমজুরির জন্য আমাদের আন্তর্জাতিক নারী দিবসের দিনটাকে পালন করা হচ্ছে। এবং এই যে সমকাজের সমমজুরি, দেখা যায় যে শ্রমজীবী নারীদের ক্ষেত্রে অত্যন্ত বঞ্চিত করা হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। যেমন তারা চেয়েছিল নারীরা যখন আন্তর্জাতিক নারী দিবসের প্রথম যখন সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাষ্ট্রসংঘ যখন এটাকে স্বীকার করে নেন, তখনও কিন্তু নারীদের পরিস্থিতি ভালো ছিল না, নারীদের এই অধিকারগুলি ছিল না। কিন্তু দেখা যায় যে, আমি একটা উদাহরণ দিলে বলবো যে মহারাষ্ট্রের যে বিদ নামক জেলার বিন অঞ্চলে, সেখানে নারীরা আখ কাটার কাজ করে, বছরে 3-4 মাস তারা আখ কাটার কাজ করে। সেই কাজ করার পরে স্বামী স্ত্রী মিলে একটা ইউনিট হয়। তারা সেই কাজের ফলে যে টাকাটা পায়, দেখা যায় নারীদের তো একটা নির্দিষ্ট সময় 5 দিনের জন্য নারীদের 5 দিন ছুটি নিতে হয়, নারীদের যেটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই জায়গায় দেখা যায় যদি নারী কিছুটা দিন 5 দিনের জন্য বিশ্রাম নিতে যান রজস্বলার সময়ে, তখন দেখা যায় পুরুষদেরকে সেই কারখানার আখ কাটার কাজে টাকা দেওয়া হয় না, উল্টো তাকে আরো 500 টাকা করে জরিমানা দিতে হয়। এবং ফলে কি হয়, নারীদেরকে ওই পুরো মজুরি পাওয়ার জন্য তাকে শরীরের যে একটা গুরুত্বপূর্ণ নারীদের অংশ ইউটেরাস, এটাকে বাদ দিয়ে দিতে হয়। তার নয়তো স্বামীও তার টাকাটা পাবে না, মজুরিটা পাবে না। এতে তাকে না খেয়ে মরতে হবে সারা বছরের কাজের যে আয়টা এখানেই, এই কয়েক মাসের আয় থেকেই। তাহলে অত্যন্ত প্যাথেটিক ব্যাপার এটা, আজও প্রচলিত রয়েছে। আমরা পারিনি। আমাদের যদি সমস্ত সংগঠন যদি নারীদের অধিকার নিয়ে, সমস্যা নিয়ে যদি লড়াই করতে পারতো, হয়তো এতদিন নারীদের ভোগ করতে হতো না। এইটা শুধু না, তামিলনাড়ুতে বস্ত্র শিল্পের শ্রমিকদেরকেও এইরকমই একটা অংশ, শরীরের দেহের অংশ বাদ দিতে হয়। তার এই বস্ত্র শিল্পের মালিকরা নারীদেরকে পিল, গর্ভপাত করানোর জন্য অহরহ পিল খাইয়ে দেন। এতে কি হয়, তার গর্ভাবস্থা হয় না, ফলে নারীদের সবসময় কাজ করতে হয়। তাহলে নারীদের যে মাতৃত্বটা কেড়ে নেওয়া হয়, এটা ভীষণ একটা বিষময়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। অপরাধ বলি আমি, সামাজিক অপরাধ। এই জন্য আমরা নারীরা বলি যে নারীদের অনেক ক্ষেত্রেই বঞ্চিত হতে হচ্ছে। তারপরে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে নারীদের যে প্রধান যে বিষয়, যে অধিকার, মর্যাদা, সম্মান, এটা কিন্তু নারীরা এখন লাভ করতে, এখন না, দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে। আমরা আসবো সেই জায়গাটাতে, এই যে সম্মানের কথা এবং বঞ্চনার ব্যাপারটাতে আমরা আসবো, কিন্তু তার আগে একটু আবার সবার ম্যাডাম আপনার কাছে যাই। এই যে আজকে নারীরা কেমন আছেন বলতে, আমরা রাজ্যের কথায় আসবো পরে, কিন্তু সার্বিকভাবে যেটা মিনতি ম্যাডাম বলছিলেন যে এই ধরনের প্রচলনগুলো এখনো আছে, যেটা মহারাষ্ট্র বা তামিলনাড়ুর কথা বলছিলেন, যেগুলো একদম যে শুধু একদম নারী হওয়ারই অভিশাপ উনি পালন করছেন বলে মনে হয় সেখানে মহিলারা। তো আপনার কি মনে হয় আমাদের দেশের আজকের নারীরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো জায়গায় নেই, কারণ যেভাবে ক্রমাগত নারীদের উপর অত্যাচার, নির্যাতন চলছে, এটা একটা নির্যাতনেরই সামিল, যেটা গর্ভাবস্থা
তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা এটা জঘন্যতম অপরাধও বটে। তো সেক্ষেত্রে আজকে সমাজ এবং রাষ্ট্র এটার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা আন্দোলন করে যাচ্ছি ঠিক আছে, কিন্তু এটা সঠিক পদক্ষেপ নিলে এটা বন্ধ করা পসিবল আমার মনে হয়। আর আপনারা দেখেছেন আমাদের দলের কথাই বলছি আমি, আমাদের এই যে 33% সংরক্ষণের কথাটা, যেমন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রথম উনি শুরু করেছেন যে মহিলারা যদি তাদের ক্ষমতায়নে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নে এগিয়ে আসে এবং সমস্ত জায়গায় তাদের প্রাধান্য দেওয়া হয়, তাহলে যেমন করাপশন বন্ধ হবে। যখনই আমরা নারীরা, সেটা বলতে পারেন আপনি আমাদের পুরুষরাই কি করাপশন করি কিনা, না, সেটার ক্ষেত্রে আপনারা দেখবেন ঘর পরিচালনার ক্ষেত্রেও আমরা নারীরাই সমস্ত ঘর সংসারকে গুছিয়ে যেভাবে রাখি, একটা পুরুষের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তো আপনি বলছেন যে নারীরা যদি অ্যাক্টিভ এরকম ভাবে 33% যে সংরক্ষণ যেটা হয়ে গেছে, যদিও এখন সেটা তো এখনো হয়নি, ইমপ্লিমেন্টেশনটা হয়নি। এখন কথা হচ্ছে সেটা হলে করাপশন অনেকাংশে কমবে বলে আপনারা মনে করছেন? অবশ্যই, অবশ্যই। কারণ আমরা স্বচ্ছভাবে যে জিনিসটাই করি স্বচ্ছভাবে চালানোর চেষ্টা করি, তার জন্যই এটা তোলা। মানে নারীদের মধ্যে এখনো সেই অর্থে করাপশন ঢোকেনি বলে আপনাদের দাবি? এখন সেই অর্থে করাপশন নারীরা গুছিয়ে রাখতে পারে, যেমন সংসার গুছিয়ে রাখে ঠিক সেভাবে আপনারা বলছেন বিভিন্ন রাজনীতির বিভিন্ন আঙ্গিনায় গুছিয়ে রাখতে পারবেন, বলুন অর্থনৈতিক, রাজনৈতিক সব জায়গায় ওরা নিজেদের 100% দেয়। এবং যেটা বলছেন গুছিয়ে আনা করাপশন, ওইগুলি হয়তো ধীরে ধীরে এগুলি বন্ধ হতে পারে। ওকে, একটা কথা হচ্ছে যে নারী স্বাধীনতার কথা বলা হয়, নারীদের স্বাবলম্বী হওয়ার কথা বলা হয়, পাশাপাশি নারীদের স্বাধীনতার কথা বলা হয়। দুজন কাছে জানতে চাইবো যে নারী স্বাধীনতা বলতে আপনার কাছে কি মানে রাখে? নারী স্বাধীনতা আপনি কোনটাকে বলেন? এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের আজকে নারীরা কতটা স্বাধীন? নারী স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন? নারীদের জন্য যে সংবিধানে কতগুলো অধিকারের কথা উল্লেখ আছে, সেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই অধিকারের পাশাপাশি তার কতগুলি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা, নিরাপত্তা, নারীদের সম্ভ্রম, মর্যাদা ইত্যাদি অধিকারগুলি লাভ করা, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সমান কাজের সমান মজুরি, এই যে কতগুলি অধিকার, এই অধিকারগুলি নারীদের অবশ্যই পেতে হবে এবং নারীদের নিজেকেই লড়াই করে এই অধিকারগুলি অর্জন করতে হবে। সেখানে আজকে আমরা কি দেখছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা আমাদের রাজ্যেও নারীরা স্বাধীনভাবে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে না। নারীরা লাঞ্ছিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে, তারপর তাদেরকে খুন করা হচ্ছে, খুন করে পুড়িয়ে মারা হচ্ছে। এবং নারীরা অর্থনৈতিকভাবেও স্বাধীন নামিয়ে আগেও বলেছি, এইভাবে যে নারীদের অধিকারকে খর্ব করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে কন্যা সন্তান, যে কন্যা ভ্রূণকে নষ্ট করা হচ্ছে, এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ অপরাধ, গুরুতর অপরাধ আমি মনে করি। যে নারীদেরকে জন্মগ্রহণ করতেই দেওয়া হচ্ছে না, কন্যা শিশুকে জন্মগ্রহণ করতেই দেওয়া হচ্ছে না। এই যে অধিকার খর্ব করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের নারীদের আরো বেশি যদি লড়াই করে আমরা অধিকার অর্জন করতে পারি, তাহলে বুঝবো যে নারীরা স্বাধীন। বিশেষ করে শিক্ষান্তে চাকরি পাচ্ছে না মেয়েদেরকে, কেননা শ্রমিকদের ক্ষেত্রেও দেখা যায় যে মেয়েরা কম কাজ করে, এই জন্য তাদেরকে মজুরি কম দেওয়া হয়, অথচ পুরুষ শ্রমিক কাজ করে বেশি, এই জন্য তাদেরকে নাকি বেশি দেওয়া হয়, দিতে হচ্ছে। এই যে জিনিসটা, ভেদাভেদটা কেন থাকবে? এই সমাজেও দেখা যায় যে নারীদেরকে অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে এখনো একটু দমিয়ে রাখা হয়। এই অধিকারগুলি পাওয়ার জন্য নারীদেরকে স্বাধীনতা অবশ্যই তারা অর্জন করতে পারবে, যদি অধিকারগুলি অর্জন করা সম্ভব হয়। আমাদের দেশের সংবিধানের প্রদত্ত অধিকারগুলি রক্ষার জন্য দেশের শাসককুলকে এবং আমাদের সংস্থাগুলিকে, আমরা যারা রাজনীতিতে কাজ করছি, রাজনীতি নিয়ে কাজ করছি, এবং সামাজিক সংস্থাগুলিকেও এই নিয়ে কাজ করতে হবে, তাহলেই সম্ভব হবে। এবং সবচেয়ে বড় কথা, দেশের শাসককুলকে ভাবতে হবে যে নারীদের যদি একটা দেশ তখনই উন্নত হবে যখন নারীদের উন্নয়ন হবে। সমাজের দুইটা অংশ, নারী পুরুষ, তাদের যদি সমানাধিকার না থাকে, সমান অংশীদারিত্ব না থাকে,
একটা সন্তান জন্ম দিতে গেলে যেমন মা বাবার সমান অংশীদারিত্ব থাকে, তেমনি একটা সমাজ গড়ার ক্ষেত্রেও নারী পুরুষের সমান অংশীদারিত্ব থাকতে হবে, স্বীকার করে নিতে হবে রাষ্ট্রকে। এইটাই আমার বক্তব্য। সময় ম্যাডাম, আপনি কি মনে করেন যে আমাদের রাজ্যের আজকে নারীরা কতটা স্বাধীন, এবং স্বাধীনতা বলতে আপনার কাছে স্বাধীনতার মানে কি, ডেফিনেশন কি, নারী স্বাধীনতার কথা যদি আমরা বলি? নারী স্বাধীনতার ক্ষেত্রে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করা, সেটা পরিবারেই হোক বা সমাজেই হোক, সেটা করা, এবং স্বাধীনভাবে আমরা চলাফেরা করা। স্বাধীনভাবে চলাফেরা করা মানে তার মানে এই না সারাদিন বেরোলাম রাত্রে বাড়ি যাই, সুশৃঙ্খল ভাবে যেটা করা, সেটা যেমন সমাজকে মেনে নেওয়া উচিত। আজকে কর্মক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা ঘর থেকে বের হচ্ছি, সেই সকালবেলা হয়তো ফিরতে ফিরতে, আমাদের ত্রিপুরা রাজ্য ছোট বলে হয়তো সেইভাবে প্রসার ঘটেনি, তথাপি কিছু কিছু ক্ষেত্রে যেমন সংবাদ মাধ্যমের ওরাই আছে রাত বেড়ে ঘরে ফেরা। তো সেই নজরটা যাতে সমাজ বলুন রাষ্ট্র বলুন তাদের সেই নিরাপত্তাটাকে সঠিকভাবে রাখবে, এবং স্বাধীনভাবে চলাফেরা করতে যেন নারীদের পক্ষে কোনো রকম অসুবিধা না হয়, সেটা দেখারও ব্যাপার যেমন রাষ্ট্রের আছে সেমন সমাজের ক্ষেত্রেও আছে। ঠিক আমাদের রাজ্যে নারীরা সে অর্থে যদি স্বাধীনতার এটাই হয় ডেফিনেশন বা এটাই হয় মানে, তাহলে আমাদের রাজ্যের আজকের নারীরা, আমরা শুধু শহুরে নারীদের দিকে দেখলে হবে না, আমাদের যে গ্রামাঞ্চলে বা গ্রাম পাহাড়ের প্রান্তিক এলাকার নারীরাও রয়েছেন। যদি সার্বিকভাবে আমরা বিচার করি, আমাদের রাজ্যের নারীরা আজ কতটা স্বাধীন? অনেক ক্ষেত্রেই পরাধীন হয়ে আছে, পরাধীন প্লাস আমরা যে রাজ্যে বাস করছি সেখানে আমরা যে শাসন চলছে সেই আমি জানি এটা কোনো সরকার বা রাষ্ট্রই চায় না কারোর দলের লোক কোনো নারীদের উপর নির্যাতন করুক বা অত্যাচার করুক, সেটা যেমন চায় না, তেমনি কোনো ঘটনা যদি ঘটে আমাদের সেই তখনই বুঝবো যে তারা যদি পদক্ষেপ সঠিকভাবে নেয় হয়তো অনেক ঘটনা রোধ করা যায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমি কংগ্রেস বা সিপিএম বা অন্য দল করছি, এখন বিজেপির ওরা শাসন চালাচ্ছে, তাদের লোক যদি কোনো অত্যাচার বা যৌন হয়রানি করে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাজ্যে নারীরা খুবই খারাপ অবস্থায় আছে, এবং তাদের পরিসংখ্যানে যে বলছে নারীদের যৌন হয়রানি শ্লীলতাহানির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থানে আছে। সেক্ষেত্রে যদি সরকার সঠিকভাবে পদক্ষেপ নিত, আজকের গ্রামাঞ্চলে, আমরা শহরে হয়তো মুখ ফুটে কিছু বলতে পারি, গ্রামাঞ্চলেও আছে এমন, আমাদের থেকেও সাহসী হয়ে ওরা বেরিয়ে আসছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা এফআইআরও করতে পারছে না, এফআইআর থানা পর্যন্ত যাচ্ছে না। সেই ক্ষেত্রে যদি সরকার তাদের পদক্ষেপ না নেয় তাহলে আমরা কি বুঝবো আমরা নারীরা নির্যাতিত এই রাজ্যে? ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের রাজ্যে আপনি যেটা বলছেন বর্তমানে কথা আপনি বললেন, কিন্তু যদি সে অর্থে জানতে চাই যে আগে যেমন ছিল পরিবেশ, আজকে কি সেই পরিবেশ কি আরো খারাপ হয়েছে না পরিবেশ এখন মোটামুটি ভালো হচ্ছে বলে আপনার মনে হয়? ভালো হচ্ছে এই ক্ষেত্রে আমরা হয়তো কিছু সংখ্যক যারা স্বাধীনভাবে আমাদের কথাটা মত প্রকাশ করতে পারি এবং চলতে পারি, ব্যক্তিগতভাবে হয়তো ভালো হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ওভারঅল দেখেন সেই ক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। কিছুদিন আগেই আমি একটু উল্লেখ করছি, কিছুদিন বলতে 13 ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটেছে ধলাই জেলাতে। তো সেখানে কি হয়েছে, যে ভিকটিম ধর্ষিতা হয়েছে, তো বিচার চাইতে গেছে ধলাই কমলপুর কোর্টে। সেখানে ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দি নিতে গেছে, দরজা বন্ধ করে ভদ্রমহিলা ভিতরে যে ভিকটিম ওনার থেকে জবানবন্দি নিতে গেছে, সেটা জবানবন্দি নেওয়ার সময় যে মহিলা কনস্টেবল ছিল উনি বাইরে ছিলেন। ওই সময় ওনার সঙ্গে যে শ্লীলতাহানি ম্যাজিস্ট্রেট দ্বারা হয়েছে, সেক্ষেত্রে আমি কি বলবো এবং আপনারা কি বলবেন যে
আজকে নারী সমাজ সুরক্ষিত? যারা রক্ষক তারাই ভক্ষকের কাজ করছে। আমি নিজে এটা সরেজমিনে তদন্তে গেছি এবং আমাদের মহিলা কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে ভিকটিমের সঙ্গে পরিবারের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। এবং আজকে উনি কমলপুরে সাংবাদিক যখনই ঘটনা ঘটেছে উনি বেরিয়ে বলছে এগুলি কি করছেন, কয় এইভাবেই করতে হবে, ওনাকে শ্লীলতাহানি করেছে, মানে যৌন নির্যাতন করেছে। সেই ক্ষেত্রে উনি যখন এসে ওনার হাজবেন্ডকে বললেন এবং ওইখানে কোর্ট চত্বরে যে উকিল বাবুরা ছিলেন ওরাও শুনেছেন, উনি প্রেস মিটও করেছেন, করার পর বলেছে এই ঘটনা ঘটেছে। আমরা তখন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকালাম বাজি এই ঘটনা ন্যাশনাল মিডিয়াতেও উঠেছে, তো তখন আমাকে কল করে বলছেন এটার কি অবস্থা, এমন ঘটনা ঘটেছে, তোমরা খবর নাও। খবর নিতে গিয়ে সেই দিনই 19 তারিখ ছিল, 19শে ফেব্রুয়ারি ওরা এফআইআরও দাখিল করেছে কমলপুরে। কিন্তু আমরা সেদিনে প্রেস মিট করে বলেছিলাম যে এটা আমরা সুষ্ঠু তদন্ত হোক। তারপর আমরা কিছুদিন সময় দিয়েছি, দেওয়ার পর এটা জানি যে যে ম্যাজিস্ট্রেট ওনাকে আনা হয়েছে, উইদাউট ওয়ার্কে রাখা হয়েছে, তদন্ত চলছে, আজ অব্দিও তদন্ত চলছে। তো সেই ক্ষেত্রে আমরা নারীরা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি এরকম করে, আমি বলছি না সবাই এরকম, কিছু কিছু ক্ষেত্রে যখন হয় তখন অবশ্যই এটা প্রতিবাদ এবং ঘটনা যখন হয় কিন্তু সেটাই কিন্তু গোটা সমাজের উপর একটা কলঙ্ক লেপে দিয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা যেখানে আমাদের বিচার চাইবো সেই জায়গাতেই যদি এরকম হয়, রক্ষক ভক্ষক হয়ে গেলে, তখন আমরা কার কাছে বিচার চাইবো? তাহলে কি বুঝবো নারীরা এই রাজ্যে সুরক্ষিত? নারীরা এই রাজ্যে সুরক্ষিত কিনা বিরাট বড় প্রশ্ন। সেটা আগেও ছিল কিনা, আজ আছে কিনা, কারণ এই ধরনের ঘটনা আগেও হয়েছে, এখনো হচ্ছে। সেটাই কিন্তু দেখার বিষয় যে এই মানসিকতা কবে পাল্টাবে এবং এই মানসিকতার পেছনে শুধু কি একজন ব্যক্তি কাজ করে নাকি তার পেছনেও আরো কিছু মানুষ থাকে। মিনতি ম্যাডাম, এই যে আমাদের রাজ্যে নারীরা কোথায় সবচেয়ে বেশি শোষিত যদি আমরা বলি, সেখানে কি বলবেন যে পরিবারে বেশি শোষিত হয় না পরিবারের বাইরে শোষিত হয় নারীরা বেশি বলে মনে হয়? কারণ আমরা শুরু থেকে যে আলোচনাগুলো করছিলাম সেগুলো একটা সমষ্টিগত আলোচনা, একটা কমিউনিটিকে ধরে আলোচনাগুলো হচ্ছিল। সেটা আপনি তামিলনাড়ুর ঘটনা বলুন, মহারাষ্ট্র ঘটনা বলুন, নারীদের যে এই ব্যাপারগুলো বলুন, বা এই যে শ্লীলতাহানির ঘটনাগুলো বলুন। কিন্তু আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি যে নারীদের যে অসম্মান করা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে নারীদের বঞ্চনা, নারীরা শিকার, নির্যাতনের শিকার, এগুলো কোথায়, এই শোষণটা নারীদের হয় কোথায় বেশি, পরিবারে না পরিবারের বাইরে বেশি হয়? এই শোষণটা নারীদের ঘর থেকেই শুরু হয়, সর্বক্ষেত্রে বলবো না, কিন্তু বেশ কিছু ঘর থেকেই হয়। তো সেই অবস্থার মধ্যে নারীকে তার সচেতনতা আনতে হয়, তার অধিকার সম্পর্কে। আমি বারবারই অধিকারের কথা বলছি যে নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন তাও হতে গেলে বাধা কোথায়? তার শিক্ষার অভাব। তাকে শিক্ষার যে প্রকৃত সুযোগ সুবিধা দিতে হয় সেটা সব পরিবারে দিতে পারে না, অর্থনৈতিক কারণও আছে, পারিপার্শ্বিক কারণও আছে। তো এই ছাড়া নারীদেরকে বাইরেও তাকে লাঞ্ছিত হতে হয়। কারণ এখানে সর্বানিধি বলেছেন যে নারীদের মতামত প্রকাশ করার অধিকার সব জায়গায় থাকে না, তারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারে না। আমি বলেছিলাম কন্যা ভ্রূণ তাকে জন্ম নিতে দেওয়া হয় না, এটাও কিন্তু নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়। এছাড়া নারীদেরকে বিশেষ করে বিশ্বায়ন এবং উদারীকরণের যুগে ভোগ্যপণ্য হিসেবেই দেখা হচ্ছে। আগে থেকেই হচ্ছিল, তবে এখন যেভাবে চলছে এতটা ছিল না। নারীদেরকে বিভিন্ন ভাবেই ভাগ করা হচ্ছে। একদিকে বলবো যেমন ধর্মীয় ক্ষেত্রে নারীদেরকে কিন্তু মানে আমি আগের থেকেও বলছি যে নারীদেরকে কিন্তু ব্রাহ্মণই বলা হয় না, ব্রাহ্মণ বলা হয় না। পুরুষদেরকেই ব্রাহ্মণ বলা হয়, নারীদেরকে বলা হয় না। আমরা বেদের যুগেও দেখেছি যে নারীদেরকে যজ্ঞ অনুষ্ঠান করার অধিকার দেওয়া হতো না। তাহলে এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে যে নারীরা সার্বিক অধিকার লাভ করতে পারতেন না। এখন এই অবস্থার মধ্যে নারীদেরকে যদি প্রকৃত পরিবেশ দেয়া যায়,
নারীদেরকে যদি স্বাধীনতা দেয়া যায়, তাকে অর্থনৈতিক সমর্থন দেয়া যায়, তাহলে নারীরা পুরুষের থেকে কোনো অংশেই কম হয় না। যেমন আমরা দেখেছি নারীরা আজকে এখানে সর্বানিধি বলেছেন যে মহাকাশেও যায়, মহাকাশে যাচ্ছে, নারীরা প্লেন চালাচ্ছে, নারীরা রেল চালাচ্ছে, নারীরা সর্বক্ষেত্রে রাজনীতির অঙ্গনেও একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি অবধি গান্ধী উদাহরণ, একদম আমাদের মধ্যে নেতৃত্বরা আছেন, বর্তমান রাষ্ট্রপতি একদম হ্যাঁ শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি আমাদের রাষ্ট্রপতি। কাজেই যদিও নারীদেরকে বিভিন্নভাবে রাজনীতিগতভাবে সামাজিকভাবে ভাগ করা হয় বিভিন্ন শ্রেণীতে, যেমন দলিত হিসাবে দেখা হয়, নারীদেরকে নারী হিসাবে দেখা হয়, অর্থনৈতিকভাবে দুর্বল দেখা হয়, জাতপাতের ভিত্তিতে বিভিন্নভাবে নারীদেরকে ভাগ করা হচ্ছে। না, শ্রেণী বিভাগ তো সবাইকেই করা হয়, কিন্তু সেখানে নারীদেরকে নারী বলে একটা ভাগ তো অবশ্যই শুরুতেই মানুষকে দুভাগে ভাগ করা, পুরুষ এবং নারী। তো এই অবস্থার মধ্যে নারীদেরকে সচেতন করা, নারীদেরকে যে আরো বেশি স্বাবলম্বী করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার শাসককুলের, সরকার পক্ষের, রাষ্ট্রের, এটা হচ্ছে না। কেন বলছি যে নারীরা যদি, যেমন আমাদের রাজ্যে আজকে দেখা যায় বেশি শোষিত হচ্ছেন নারীরা, বঞ্চিত হচ্ছেন নারীরা, কেননা তাদের কতগুলি প্রকল্প দেওয়া হচ্ছে নারীদেরকে, এই প্রকল্পের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বন করা প্রচেষ্টা ত্রিপুরা রাজ্যের আগে সরকারের আমল থেকেই চালু হয়েছে। এখানে বিভিন্ন প্রকল্প, সামাজিক ভাতা, আশা, মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা সহ বিভিন্ন প্রকল্পে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। তাদের হাতে যখন অর্থ যায়, ছোটখাটো হোক, কিন্তু এই অর্থ গেলে পরে নারীরা মানসিকভাবে তারা স্বাবলম্বন বোধ করে। এছাড়া সেলফ হেল্প গ্রুপ একটা প্রকল্প আছে। এই দেখা যায় যে সেলফ হেল্প গ্রুপ তাদেরকে যেই উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল গ্রুপগুলিকে, সেটা কিন্তু সরকারি উদ্যোগ ছিল না, এর পেছনে নারীদের নিজের উদ্যোগেই স্বাবলম্বন গ্রুপগুলো আগে হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে বিজেপির শাসনে যে ডাবল ইঞ্জিনের সরকার যে রাজত্ব করছেন এখন, তাদের আমলে দেখা যাচ্ছে নারীদেরকে, বিশেষ করে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী, সেলফ হেল্প গ্রুপের কর্মীদেরকে দেখা যাচ্ছে যে স্বল্প সুদে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই লোন নারীরা কি করে সুদ করবে আগামী দিনে, তার কিন্তু কোনো ব্যবস্থাপনা নেই। তো এই অবস্থার মধ্যে নারীদের আগামী দিনগুলো খুবই খারাপ আসছে। আমরা এগুলো নারীদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের রাজনৈতিক যে দায়িত্ব রয়ে গেছে নারীদেরকে সচেতন করা, যে সুদ, স্বল্প সুদ আর বেশি সুদ হোক, এগুলি পরিশোধ করা নারীদের পক্ষে, কেননা নারীদের হাতে কাজ নেই। এখন কাজ খাদ্যের অভাব চলছে রাজ্যে। এই অবস্থায় কাজ যদি না থাকে, নারীরা অর্থ উপার্জন করবে কোত্থেকে? আর অর্থ উপার্জন করতে না পারলে তাদের সন্তানরাও তো শিক্ষিত করার কোনো পথ নেই। বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নারীদেরকে খুবই অসহায় অবস্থায় তাদের আগামী দিন আসছে। তো এই অবস্থার মধ্যে নারীদেরকে যদি স্বাবলম্বী করতে না পারি, তারা স্বাধীনতাও ভোগ করতে পারবে না, নারীরা কোনো অগ্রাধিকারও পাবে না কোনো কাজের ক্ষেত্রে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের আন্দোলন চলবে যে আমরা নারীদেরকে কিভাবে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, সঠিকভাবে স্বাবলম্বী কিভাবে করতে পারি, সঠিকভাবে স্বাবলম্বী করতে পারি। ওকে শাবানী ম্যাডাম, এই যে আমাদের আজকের নারীরা, বলা হয় যে নারীরা পুরুষদের মতাদর্শে চলে, এখন কি হচ্ছে যে আজকের নারীরা যারা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং পুরুষদের সাথে, ওই যে বলা হয় কাঁধে কাঁধ মিলিয়ে, সে তো বহুদিন আগে থেকে আমরা ছোটবেলা থেকে শুনছি যে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, তারপরও আজকের নারীরাও কি সারা জীবন পুরুষদের মতাদর্শে বেঁচে থাকে? মানে পুরুষদের, ধরুন ওই যে বলা হয় যে ছোটবেলায় বাবার মতাদর্শে, তারপর যৌবনে মানে হাজবেন্ড বা স্বামীর মতাদর্শে, এবং তারপরে বয়সকালে ছেলেদের মতাদর্শে বেঁচে থাকে। বাস্তবে এটা কতটা ঠিক, আজকের পৃথিবী সেটা কতটা ঠিক বলে মনে হয়? এরকম কি সবার ক্ষেত্রে সেটাই হয়? সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে তো এখনো আছে। আচ্ছা, যে যার দরুন নয়তো আজকে নারীর অধিকার নিয়ে আমরা এখানে আলোচনায় বসতাম না। যদি সমান অধিকার সবার থাকতো, সবখানে সব কথা বলতে পারতো। তো সেই ক্ষেত্রে নারীদের লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রেও যেমন আলাদা করা হয়, আমরা চাই না আমরা এই সমাজে আমাদের দেবীর স্থানে বসিয়ে রাখুক, আমরা কাঁধে কাঁধ মিলিয়েই চলতে চাই। পুরুষ যে যদি হয় পৃথিবীর অর্ধেক, নারীও তার অর্ধেক। তো সেই অঙ্গীকার নিয়ে আমরা চলতে চাই সমান অধিকারের ক্ষেত্রে। ওকে, একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছেই এটার মতামত চাইবো, সেটা হচ্ছে যে আগের তুলনায় আমাদের রাজ্যের
বর্তমানে নারীদের সামাজিক এবং অর্থনৈতিক মর্যাদা কি বেড়েছে? সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা কি মানে অবস্থাটা কেমন এই মুহূর্তে রাজ্যের নারীদের? মোটেই ভালো না, মোটেই ভালো না। কেন বলবো, এখন তো আমরা যে প্রকল্পের মাধ্যমে নারীদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, বর্তমানে কিন্তু সেটা নিয়ে অনেক ছাঁটাই হয়ে গেছে। প্রকল্পের কর্মীদের অনেক কাজ চলে গেছে, আপনারাও জানেন এগুলো। এই কাজগুলো চলে যাওয়াতে মুষ্টিমেয় কিছু সংখ্যক নারী এই কাজগুলো পাচ্ছেন, এতে কিন্তু বেশি সংখ্যক নারীরা কাজ পাচ্ছেন না। সামাজিক ভাতা নিয়মিত ঢুকছে না, তাহলে নারীদের হাতে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, এই অবস্থায় নারীদের হাতে পয়সা আসছে না, নারীদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। নারীদের যে অর্থনৈতিক অধিকারের জন্য যে আমাদের সংগঠন লড়াই করছে এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলিও লড়াই করছে, এটার জন্য আমাদের আগে দেখতে হবে নারীদের অর্থনৈতিক অধিকার। এটার জন্য নারীদের এখন অবস্থা খুব খারাপ। এই প্রকল্পগুলি খুবই ছোট ছোট অর্থের যোগান দিত, কিন্তু তারপরেও বলবো যে নারীরা যেভাবে একটা স্বাবলম্বন অনুভব করত, এই জিনিসটা এখন আসছে না। মুষ্টিমেয় কিছু সংখ্যক নারী সুবিধা পাচ্ছেন, কিন্তু বেশিরভাগ নারীরা পাচ্ছেন না। আর্থিক নিরাপত্তা আপনি নেই বলছেন, সামাজিক নিরাপত্তা? সামাজিক নিরাপত্তা খুব খারাপ। একদিকে যেমন নারীদেরকে বিভিন্ন ভানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে, ধর্মীয় মৌলবাদী দৃষ্টিভঙ্গিতে, মনুসংহিতা নীতি অনুযায়ী নারীদেরকে যেইভাবে আক্রান্ত করা হচ্ছে, যেমন কিছুদিন আগেও গত অক্টোবরে আমরা দেখেছি যে লাভ জিহাদ, এই যে মনুসংহিতার মনুস্থিতির যে নীতি অনুযায়ী লাভ জিহাদ, কোনো একটা মেয়ে, আপনারা দেখেছেন বরদোয়ালিতে একটা মেয়েকে, বরদোয়ালির একটা মেয়ে দীপশ্রী দাস, ওকে কিভাবে নির্যাতন করা হয়েছে মনুস্থিতি অনুসারী বিজেপি দলের নেতার কারণে। বিপ্লব সেন নামক একজন ব্যক্তি, নেতা বিজেপির, উনি সাবরুমের কলা ছড়াতে নিয়ে ওকে শুদ্ধিকরণ, ও একজন সংখ্যালঘু ছেলেকে ভালোবাসতো বলে তাকে শুদ্ধিকরণের কথা বলে ওকে নিয়ে সাবরুমে নিয়ে ওকে শুদ্ধিকরণ করার প্রসেস লাগিয়েছে। এত বেশি নির্যাতন অত্যাচার ওর উপরে হয়েছে যে ও ভীষণভাবে অসুস্থ এবং সুইসাইড করতে গেছিল। তারপর ওর মা বাবা এনে ওকে বাইরে পাঠিয়েছে চিকিৎসা করানোর জন্য, কিন্তু ওকে বাঁচানো যায়নি। এই যে একটা মারাত্মক একটা ঘটনা ঘটলো, দুর্ঘটনা, কই আইনি পদক্ষেপ তো নেই। এই যে আইনের যে প্রশাসনের নীরবতা এবং অপরাধীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তার কোন রকম ব্যবস্থাপনা নেই। আমরা এর চেয়ে বলবো যে দিল্লিতেও আমরা দেখছি যে কুস্তিগিররা, যে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে এত সম্মান মর্যাদা এনে দিয়েছে, কমনওয়েলথ গেমস থেকে শুরু করে এশিয়ান গেমস থেকে শুরু করে, আজকে তাদের বেলা কি হলো? আজকে বিজেপি নেতা, যে সাংসদ, যে ব্রিজমোহন শরণ সিং, উনি কি করলেন? উনার দ্বারাই ওরা শ্লীলতাহানি হলো, অথচ ওনার বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নেওয়া হলো না। তো এই অবস্থার মধ্যে এটা থেকেই তো দেখছে রাজ্যের যে সামাজিক অপরাধী যারা, তারা তো এগুলি দেখছে যে কোনো আইনি পদক্ষেপ হচ্ছে না, তো তারা তো আরো বেশি সাহস পাচ্ছেই। এবং এই যে দীপশ্রী না, শুধু আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন উত্তরপ্রদেশে উন্নাওয়ের ঘটনা, হাতরসের ঘটনা, এগুলি আমরা সবাই জানি, কিন্তু মৌলবাদী দৃষ্টিভঙ্গিতে নারীদের স্বাধীনতার বিরুদ্ধে এই মনুস্মৃতি অনুসারী দল। এই জন্য আমরা বলবো, আমরা কিন্তু মনুবাদী স্মৃতির যে অনুসার নীতি, এটাকে আমরা মানছি না, আমরা এটা অনুসরণ করতে চাইছি না। আমরা চাই আগামী দিনে নারীরা যেন আরো বেশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সর্বত্রই সার্বিক ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়াতে পারে, সমান কাজের সমান মজুরি, সমান অধিকার লাভ করতে পারে। একদম। শোভানাদি, একই বিষয়ে আপনার মতামত, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা কতটুকু আছে বলে আমাদের রাজ্যের নারীদের এই মুহূর্তে আপনার মনে হয়? আমিও মিনতি ম্যাডামের সঙ্গে একমত। আজকে অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা নেই বলেই তো একের পর এক ঘটনা ঘটে চলেছে রাজ্যে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজ আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা দুজন অংশগ্রহণ করলেন, আমাদের শুরুতে এলেন। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদেরকে কিছু বলার অধিকার দিয়েছেন। একদম, উনি আসলে আরো আলোচনা আরো গভীর হতো। আজকের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী মর্যাদার সমান অধিকারের জন্য আপনিও লড়াইয়ে সামিল হন, এটাই হয়তো বলছে প্রত্যেক নারী আজ আমাদের দেশে, আমাদের বিশ্বে। আমাদের দেশ তখনই অগ্রগতির চরম শিখরে পৌঁছবে যখন দেশের নারীরা স্বাবলম্বী হবে, স্বাধীন হবে।
তাই নারীদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায়ে রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। তবে রাজ্যের নারীরা কেমন আছেন সেদিকে সর্বদা নজর রাখছি আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।